This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের বেআবরু রাজ্যের চিকিৎসা ব্যবস্থা। নেই অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা। নিজের টোটোতেই মুর্শিদাবাদ থেকে স্ত্রীর চিকিৎসা করাতে পথে বৃদ্ধ। ডানকুনিতে টোটো চার্জ করতে দাঁড়ান ওই বৃদ্ধ। কথা বলবো আমাদের প্রতিনিধি সনদ আমাদের সঙ্গে রয়েছেন। সনদ, ঠিক কি ঘটনা? কথা বলবো সনদের সঙ্গে, তবে তার আগে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, নিজের টোটোতেই মুর্শিদাবাদের থেকে স্ত্রীর চিকিৎসা করাতে পথে ওই বৃদ্ধ এবং মধ্যরাতে ঘটনার খবর পান ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম। পুরপ্রধানের নির্দেশে ওই রোগীকে অ্যাম্বুলেন্স করে কলকাতা মেডিকেলে পাঠানো হয়, তবে তার আগে নিজের টোটো করেই তাকে নিয়ে যেতে হয় পথে স্ত্রীর চিকিৎসা করাতে পথে বৃদ্ধ। ডানকুনিতে টোটো চার্জ করতেই দাঁড়ান ওই বৃদ্ধ। হাত পা ফুলে যাচ্ছে, ও ডাক্তার বললো ভালো হয়ে যাবে, কিন্তু কিছু হচ্ছে না, আর বমি করছে, সব সময় বমি করে। কি করেন? আমি এই টোটোটা কোনো রকমে চালাই, আর কিচ্ছু করার নেই। আপনি তো কলকাতায় অ্যাম্বুলেন্সে করে আসতে পারতেন, টোটো করে এলেন কেন? আমার পয়সা নেই, আমি একটা আয়া রাখবো, তার পয়সা নেই। আমি অ্যাম্বুলেন্সের আর খরচ জোগাতে পারছি না। কিন্তু এইভাবে টোটো করে কেন তাকে নিয়ে আসতে হলো? কথা বলবো আমাদের প্রতিনিধি সনদ রয়েছেন। সনদ, তোমার তার সঙ্গে কথা হয়েছে ওই বৃদ্ধর সঙ্গে, টোটোয় করে কেন তাকে নিয়ে আসতে হলো? অ্যাম্বুলেন্সের প্রথমে কেন ব্যবস্থা করতে পারেননি উনি? তিনি যেটা জানিয়েছেন, অর্থাৎ রূপেন ব্যানার্জি যেটা দাবি, তিনি কোন রকমের টোটোই চালিয়ে সংসার চালান, কিন্তু ওই অ্যাম্বুলেন্স অর্থাৎ অ্যাম্বুলেন্সের যে বিপুল পরিমাণ ভাড়া, অর্থাৎ মুর্শিদাবাদের যে সালার থেকে তিনি কলকাতার উদ্দেশ্যে আসছেন, সেই যে ভাড়া, সেই ভাড়া দেওয়ার ক্ষমতাটুকু তার ছিল না। সেই জন্যই, সে কারণেই কিন্তু তার নিজের শুধুমাত্র টোটো, অর্থাৎ যেটা ইলেকট্রিকে চলে, সেই টোটো নিয়ে কিন্তু তিনি সালার থেকে গতকাল সকাল 5:30টার সময় তিনি বের হন এবং গতকাল রাত 10টা নাগাদ তিনি ডানকুনিতে এসে পৌঁছান। এবং ডানকুনিতে আসার পরই দেখা যায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয় এবং সেখানে যখন এই খবর মুখে মুখে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু একটা এই যে রাজ্যের চিকিৎসার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু একবার বেআবরু হয়ে পড়ে। সেখানে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম তিনি এই বিষয়ে জানতে পারেন এবং পরবর্তীতে কিন্তু মধ্যরাতে তার জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। এবং পরে রাত 12টা থেকে 12:30 নাগাদ তিনি কিন্তু আবার কলকাতার দিকে যান, অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজে তার অসুস্থ স্ত্রীকে নিয়ে চিকিৎসা পরিষেবা নিতে যান। ধন্যবাদ সনদ। পরে খবরে আসি। আর হাজিরা খাতা নয়, রাজ্য সরকারি কর্মীদের উপস্থিতি নিয়ে কড়া নবান্ন। বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করতে এবার হাজিরা খাতায় সই করার বিষয়টি পুরোপুরি তুলে দিল নবান্ন। সম্প্রতি অর্থ দপ্তরের কর্মীদের জন্য এমনই নির্দেশিকা জারি রাজ্যের ডেপুটি সেক্রেটারি নাভেদ আক্তারের। পরে খবর আসি। বছর শেষ হতে চলল, অভিযোগ এখনো দক্ষিণ দিনাজপুরের স্কুলগুলোতে আসেনি কম্পোজিট গ্রান্টের টাকা। কবে টাকা মিলবে ধন্দে স্কুল কর্তৃপক্ষ? অন্যান্য বার যে সময় টাকা ঢোকে সেই সময় পেরিয়ে গিয়েছে বলে জানাচ্ছে স্কুলগুলি। কম্পোজিট গ্রান্টের টাকা দিয়ে স্কুলের চক, ডাস্টার ও অন্যান্য সরঞ্জাম কেনা হয়। এছাড়া কম্পোজিট গ্রান্টের টাকা খরচ করা হয় স্কুলের উন্নয়ন ও অন্যান্য আনুষঙ্গিক কাজে। টাকা না পাওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোনো লাভ হয়নি বলে জানাচ্ছে স্কুলগুলি। যেটা লাস্ট ইয়ার সেটা এখনও ঢোকেনি, তবে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন, সেদিন নিউজ চ্যানেলে শুনলাম যে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। এটা আমাদের খুব উপকারী আর কি কম্পোজিট গ্র্যান্ট, কারণ আমাদের স্কুলের যাবতীয় খরচ, বিশেষ করে ইলেকট্রিক বিল থেকে শুরু করে এ ধরনের ছোটোখাটো চক, ডাস্টার, খাতা, রেজিস্টার, এসবের ক্ষেত্রে উপকারী ভূমিকা পালন করে কম্পোজিট গ্র্যান্ট। বছরের শেষ হতে চললো, সামনে অ্যানুয়াল পরীক্ষা, এখন পর্যন্ত সেই টাকাটা ঢোকেনি। এই টাকা প্রতি বছরই আসে। এই টাকার মাধ্যমে আমরা স্কুলে চক, ডাস্টার থেকে আরম্ভ করে স্কুলে অ্যাসেসরিজ, পানীয় জলের পিউরিফায়ার ওয়াটার থেকে আরম্ভ করে যা যা দরকার বাচ্চাদের জন্য সব কিছুই আমরা এখানে সংগ্রহ করি। এবছর ঢোকেনি, এর দায় দুই সরকারেরই আছে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের। এই দায় কেউ এড়াতে পারে না। জাল নোট বানিয়ে প্রায় 30 লক্ষ টাকার সোনার গয়না ক্রয়। 4 জাল নোটের কারবারিকে গ্রেপ্তার জোড়াসাঁকো থানার পুলিশের। হাওড়া ময়দানের কাছ থেকে গ্রেপ্তার 3 রাজস্থানের বাসিন্দা, ধৃত 1 হাওড়া বাসিন্দা। পরে খবরে আসি। 9 মাস পরও জামিন না পেয়ে ক্ষুব্ধ শাহজাহান। এবার আইনজীবী বদল শাহজাহানের। চলতি মাসেই মামলার শুনানির জন্য তৎপর শাহজাহান। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী,
দেখো, শাহজাহান যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে জেলের মধ্যেই অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। তার বক্তব্য, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের মতো যারা অভিযুক্ত ছিলেন তারা পর্যন্ত জামিন পেয়েছেন, যদিও তার অপরাধটা নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। সাধারণত মহিলাদের উপরে অত্যাচার এবং আরো কিছু ধারার জন্য ইডি তাকে গ্রেফতার করেছে। এখন শাহজাহানের বক্তব্য তাকে দ্রুত জামিন তার মেলা উচিত এবং সেজন্যই আইনজীবী, যিনি প্রথম দিন থেকে তার হয়ে লড়াই করছিলেন, তাকে বদল করেছেন নতুন আইনজীবী। তিনি জানিয়েছেন যে এই মাসেই একটা সম্ভাবনা রয়েছে জামিনের মামলার শুনানি রয়েছে এবং সেখানে তারা আশা করছেন যথেষ্ট গ্রাউন্ড আছে শাহজাহানের জামিন পাওয়ার। ধন্যবাদ শ্রাবণ। শিডিউল অফেন্সের কথা বলা হয়েছে, তাতে আমার মক্কেল ওখানে 13টি মামলার একটি মামলায় এফআইআর নেম অ্যাকিউজ, কোনো চার্জশিট এখনো হয়নি। এই কেসে কবে ট্রায়াল হবে বা কবে ইনভেস্টিগেশন কমপ্লিট হবে তারও আগে, তার সম্বন্ধে কোনো আমাদের ধারণা নেই, বা যারা ইনভেস্টিগেশন করছেন তাদেরও ধারণা নেই। সুতরাং এই কারণেই আপনারা দেখেছেন যে অনারেবল সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং দি স্পেশাল কোর্টস বিভিন্ন অ্যাকিউজডকে জামিন দিয়েছেন বিভিন্ন মামলায়। আমরা জামিনের প্রত্যাশী এবং আমাদের কাছে গুড এবং স্ট্রং গ্রাউন্ড রয়েছে। শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, প্রায় 2000 পয়েন্ট পড়েছে সেন্সেক্সের সূচক, বেহাল দশা নিফটি, দুদিনে 13 লক্ষ কোটি খুইয়ে মাথায় হাত লগ্নিকারীদের। এবার ভাটপাড়ার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ভাটপাড়ায় তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি খুনে গ্রেপ্তার হয়েছে এক এবং আটক এক। আজ ধৃতকে তোলা হবে এবং একজনকে গ্রেপ্তার করা হয়, আজ তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে বলে জানতে পারা যাচ্ছে। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অনন্ত থেকে এই মুহূর্তে আপডেটটা নিই। অনন্ত, দেখো, কৌশল আলী নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গতকালই কৌশল আলী সহ আরেকজনকে আটক করেছিল জগদ্দল থানার পুলিশ এবং আজ একজনকে অ্যারেস্ট করেছে এবং তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হচ্ছে। তার বিরুদ্ধে সরাসরি খুনের মামলা, সংগঠিত খুনের মামলা, এছাড়া বেআইনি অস্ত্র এবং এক্সপ্লোসিভ আইনে তার প্রতি ধারা দিয়ে তাকে ব্যারাকপুর আদালতে পাঠাচ্ছে। এই জায়গা, যে জায়গায় গতকাল খুন হয়েছিল, সেই জায়গাটিকে পুলিশ কর্ডন করে রেখেছে এবং পুলিশ পিকেটিং সেখানে রয়েছে এবং আজও পর্যন্ত এই এলাকা থমথমে রয়েছে। আতঙ্কিত জগদ্দল অঞ্চলের মানুষ। জগদ্দল পালঘাট রোডের বাসিন্দাদের একটাই দাবি, তারা শান্তি চায়। তবে যারা খুন করেছে তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করলেও বাকিরা ফেরার। তাদের ঘরে বিভিন্ন সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ তাদেরকে তল্লাশি চালাচ্ছে। বিশেষ করে জগদ্দল, টিটাগড়, কাকিনাড়া, ভাটপাড়া, নৈহাটি বিভিন্ন অঞ্চলে তাদের এই অভিযুক্তদের, যাদের সিসিটিভিতে ফুটেজে পাওয়া গেছে, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তবে এই ঘটনা যে আবার পুনরাবৃত্তি ঘটবে না তা বুক ঠুকিয়ে বলতে পারে না পুলিশ, অর্থাৎ থানা ঢিলছোড়া দূরত্বে নাকের ডগায় এমন ঘটনা ঘটে যাবে তার যোগ এলাকার বাসিন্দারা। শুধু একদিন নয়, শুধু একবার নয়, এর আগেও অশোক শহরের ওপরে হামলা করেছিল। একদম তাই, অবশ্যই নজর থাকবে আমাদের। ধন্যবাদ।